সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অ্যাডমিশন পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের এই অনলাইন উন্মুক্ত ক্লাসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়েছো। তো আমি প্রথমেই তোমাদের কাছে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, যারা আমাকে চেনো না, অনেকে হয়তো চেনো আমাকে। আমি জুয়েল কিবরিয়া স্যার, ঠিক আছে, বাংলা ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের সাথে আজকে নিশ্চয়ই তোমরা টপিকটি দেখেছো যে আমরা কোন টপিকের উপর আজকে ক্লাস নিব। আমরা আজকে ক্লাস নিব, তোমরা জানো যে আমাদের আজকের আলোচ্য বিষয়টির নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তাদের সবাইকে আমরা আমাদের ব্যাকরণের ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরে সাহিত্যের ক্লাস নিয়েছি, আজকে আমরা ব্যাকরণ অংশের ক্লাস শুরু করছি। তো ধ্বনিতত্ত্বে যাওয়ার আগেই আমি প্রথমে একটু ভূমিকা অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই ব্যাকরণ নিয়ে, অর্থাৎ আমরা ধ্বনিতত্ত্বটা ব্যাকরণের একটি অংশ, তো আমরা ব্যাকরণ সম্পর্কিত একটু তথ্য জানতে চাই। বিশেষ পরীক্ষায় এমন একটি প্রশ্ন হতে পারে সাধারণত যে ব্যাকরণ কি। খুব সিম্পল কিন্তু জটিল কোশ্চেন। ব্যাকরণ কি? তাহলে ব্যাকরণ কি এর উত্তর হতে হবে আমাদের কি? ভাষার সংবিধান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো ব্যাকরণ কি এর উত্তর হচ্ছে ব্যাকরণ ভাষার সংবিধান। প্রশ্ন হয় যে ব্যাকরণ অর্থ কি? ব্যাকরণ আমরা প্রথমে জেনেছি ব্যাকরণ কি, তার উত্তর আমরা দিয়েছি ভাষার সংবিধান। এই প্রশ্নটি এইভাবে ব্যাকরণ কি না বলে আসলে ব্যাকরণ অর্থ কি। তাহলে ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথম প্রশ্ন বলেছি ব্যাকরণ কি, তার উত্তর ভাষার সংবিধান। আর দ্বিতীয় প্রশ্নটি বলেছি ব্যাকরণ অর্থ কি, এর উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। প্রশ্ন হতে পারে এমন যে ব্যাকরণ এর ব্যাকরণের বিশ্লেষণ কি? প্রশ্নটি হতে পারে এমন যে ব্যাকরণ এর বিশ্লেষণ কি। তার উত্তর হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণ এর বিশ্লেষণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ব্যাকরণের বিশ্লেষণ কি, বা ব্যাকরণ শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, বা ব্যাকরণের সঠিক বিশ্লেষণ নিচের কোনটি, ঠিক আছে, এমন করে আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করব, কিন্তু উত্তরটা আসলে একই। ব্যাকরণের বিশ্লেষণ কি, বা ব্যাকরণকে ভাঙলে কি পাওয়া যায়, বা ব্যাকরণের সঠিক বিশ্লেষণ নিচের কোনটি, তার উত্তর বি যোগ আ যোগ ক্রি যোগ অন। প্রশ্ন হতে পারে এমন যে ব্যাকরণ কি সাধিত শব্দ। ব্যাকরণ কি সাধিত শব্দ, বা প্রশ্ন হতে পারে ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে বা কিভাবে নিষ্পন্ন হয়েছে। তো ব্যাকরণ শব্দটি কি? আমরা বলছি প্রত্যয় সাধিত বা প্রত্যয় নিষ্পন্ন। ব্যাকরণ কি সাধিত শব্দ
বা কি নিষ্পন্ন শব্দ, বা ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, কোন প্রক্রিয়ায়। তাহলে ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটির নাম কি? প্রত্যয়। অর্থাৎ ব্যাকরণ প্রত্যয় সাধিত শব্দ, কিংবা প্রত্যয় যোগে গঠিত শব্দ, কিংবা প্রত্যয় নিষ্পন্ন শব্দ। ঠিক আছে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। আর ব্যাকরণ কি জাতীয় শব্দ? ব্যাকরণ কি জাতীয় শব্দ? এর উত্তর কি? ব্যাকরণ কি জাতীয় শব্দ? এর উত্তর হচ্ছে তৎসম বা সংস্কৃত। ব্যাকরণ কি জাতীয় শব্দ? তার উত্তরে আমাদের কি বলতে হবে? তৎসম বা সংস্কৃত। ঠিক আছে, তো প্রশ্নগুলো অনেক সময় তোমরা খুব সামান্য পার্থক্য প্রশ্নগুলির মধ্যে বুঝতে পারো, অনেক সময় গুলিয়ে ফেলো। তো এগুলি প্রশ্ন যদি না বুঝো, আমি সবসময় ক্লাসের শিক্ষার্থীদের বলে থাকি যে বিসিএস বা চাকরির পরীক্ষায় উত্তরের চেয়ে কিন্তু প্রশ্নটা বোঝা বেশি জরুরি। অর্থাৎ তুমি যদি প্রশ্নটা বুঝতে মিস্টেক করো বা ভুল করে ফেলো, কিংবা ভুল বুঝে ফেলো, তাহলে উত্তরটা কিন্তু খুব সঙ্গতভাবে ভুল হবে। কাজেই আমরা উত্তরটা তো জানবোই, কিন্তু প্রথমে আমাকে আগে প্রশ্নের ভেরিয়েশনগুলি, প্রশ্নের যে পার্থক্যগুলি সেগুলি কিন্তু, বা প্রশ্নের মাঝে যে কি মানে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের যে পার্থক্য, সেগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, যাতে আমরা প্রশ্নের উত্তরে কোনোভাবেই ভুল না করি। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ, এই কাজটা নিয়ে অনেকেই একটু দ্বিমত, অনেকভাবে অনেক মত পোষণ করেছে। তো ব্যাকরণের আসলে প্রধান কাজ হচ্ছে ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। সিম্পল উত্তর, ভাষাকে, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। ব্যাকরণের কাজ ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো। তাহলে আমরা ব্যাকরণ সম্পর্কিত, যেহেতু আমরা ব্যাকরণের এটি প্রথম ক্লাস, আমার লেকচার 1 পার্ট 1, তো আমরা ব্যাকরণ সম্পর্কিত যে প্রাথমিক ধারণা, ঠিক আছে, ব্যাকরণ সম্পর্কিত যে প্রাথমিক ধারণা সেটা আমরা জানলাম। তাহলে আমরা কি কি প্রশ্ন পড়লাম শিক্ষার্থী বন্ধুরা? আমি প্রশ্নগুলো আরেকবার একটু রিপিট করছি, তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের নোটসের সাথে, হ্যান্ড নোটসের সাথে। তাই প্রথমে আমরা বলেছি ব্যাকরণ কি, এর উত্তর কি বলেছি? ভাষার সংবিধান। তারপর বলেছে ব্যাকরণ অর্থ কি, তাই না? ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। আবার প্রশ্ন করেছে ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ কি? তার উত্তরে বলেছে ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ঠিক আছে, আর ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে কিভাবে? প্রত্যয় যোগে। ব্যাকরণ শব্দটি যে আমরা সব ব্যাকরণ শব্দটা যে গঠন করা হয়েছে, এটা কোন ভাবে? অর্থাৎ শব্দ গঠনের অনেকগুলি প্রক্রিয়া আছে, তোমরা জানো। শব্দ সমাসযোগ হতে পারে, সন্ধিযোগ হতে পারে, প্রত্যয়যোগ হতে পারে, উপসর্গযোগ হতে পারে, ঠিক আছে, দ্বিরুক্তিযোগ, অনেকভাবে শব্দ গঠনের কিছু প্রক্রিয়া আছে। সেগুলি আমরা অন্য কোনো ক্লাসে শব্দ গঠন প্রক্রিয়া বলি আমরা, যে কি কিভাবে বাংলা ভাষায় শব্দ গঠিত হতে পারে। তো সেই প্রক্রিয়া নিয়ে পরে ক্লাসে কথা বলবো হয়তো কোনোদিন। শুধু জেনে রাখো যে ব্যাকরণ এই শব্দটি গঠিত হয়েছে ব্যাকরণের কোন শব্দ গঠন প্রক্রিয়ায়? প্রত্যয়, এই প্রক্রিয়াটিকে। আর তারপরে যদি প্রশ্ন করে কেউ যে ব্যাকরণ তাহলে কোন প্রত্যয় সাধিত শব্দ? শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছো, আমরা যখন শব্দটাকে ভেঙেছি তখন একটা এরকম চিহ্ন দিয়েছি, তাই না? তো এই চিহ্নটা যদি কোনো প্রত্যয়ের মধ্যে থাকে, তাহলে চিহ্নটা থেকে বুঝেই নেওয়া যায় যে এই শব্দটি কোন প্রত্যয়? কৃত প্রত্যয়, তাই না? যদি আমরা বুঝতে পারি প্রত্যয় সাধিত, সেটুকু যদি জানি, আর সেই বিশ্লেষণটার মধ্যে যদি এরকম কোনো চিহ্ন থাকে, ধাতু চিহ্ন, তাহলে আমরা খুব সঙ্গতভাবে আমরা উত্তর দিতে পারবো যে শব্দটি কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে ব্যাকরণ শব্দটি কি যোগে সাধিত? প্রত্যয় যোগে। ব্যাকরণ কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? তার উত্তর কৃত প্রত্যয় যোগে। আর ব্যাকরণ কি জাতীয় শব্দ? কি জাতীয় বা কোন ধরনের? এটিকে আমরা শব্দ সম্ভার। এই প্রশ্নটিকে আমরা কি বলছি? শব্দ সম্ভার। অর্থাৎ ব্যাকরণ শব্দটি
কি জাতীয় বা কোন ধরনের শব্দ, তার উত্তর হচ্ছে তৎসম। তোমরা জানো যে আমাদের শব্দ ভান্ডারের মধ্যে তৎসম আছে, অর্ধ তৎসম আছে, তদ্ভব, দেশি, বিদেশি। এই বিদেশির মাঝে আবার নানান আরবি, ফার্সি, উর্দু, তুর্কি, হিন্দি, সিন্ধি, মারাঠি, গুজরাটি, অনেক টাইপের শব্দ, তামিল, তেলেগু, কানাডি। তো ব্যাকরণ শব্দটি শব্দ ভান্ডার অনুযায়ী, ঠিক আছে, কি জাতীয় বা কি ধরনের শব্দ, তৎসম বা সংস্কৃত। আমরা সেই যে প্রশ্নটি শিখেছি, উত্তরটি জেনেছি, সেটা হচ্ছে ব্যাকরণের কাজ কি। ব্যাকরণের অনেক ছোটখাটো কাজ আছে হয়তোবা, কিন্তু ব্যাকরণের মূল কাজটি কি, ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো, ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো, এটি ব্যাকরণের কাজ। শিক্ষার্থী বন্ধুরা, ভাষা আগে নাকি ব্যাকরণ আগে? তোমরা বলতে পারবে? আমি জানি নিশ্চয় বলতে পারবে, আমি যেহেতু তোমাদের কথা সরাসরি শুনতে পারছি না। আমি জানি অনেকে তোমরা স্মার্ট শিক্ষার্থী আছো। তাহলে ব্যাকরণ কিন্তু আগে না, আগে কি ভাষা। আগে ভাষা মানুষের মুখে স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে। এই যে স্বতঃস্ফূর্ত কিংবা যাচ্ছে তাই ভাষাটাকে ব্যাকরণ কি করতে চেয়েছে, একটু সুশৃঙ্খল করে, একটু ছন্দবদ্ধ করে, একটু সাজিয়ে গুছিয়ে নিতে চেয়েছে। ঠিক আছে, তো আগে কিন্তু ভাষা, তারপরে ব্যাকরণ, অর্থাৎ এলোমেলো স্বতঃস্ফূর্ত স্বতঃসৃষ্ট ভাষাকে ব্যাকরণ কি করতে চেয়েছে, একটু সুশৃঙ্খল, একটু শৃঙ্খলাবদ্ধ করতে চেয়েছে, নিয়ন্ত্রিত করতে চেয়েছে। এখন এই যে আমরা ব্যাকরণ নিয়ে কথা বলছি, এই যে বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এমন একটি প্রশ্ন হয় যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? তার উত্তর কি, 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। নিশ্চয়ই তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা। শারমিন, নাসরিন, মেহেরুন্নেসা, তোমরা লিখেছো ভাষা। অনেকেই তোমরা উত্তর দিয়েছো ভাষা, থ্যাংক ইউ তোমাদেরকে যারা উত্তর দিয়েছো। তো তাহলে আমরা বললাম আগে ভাষা, তারপরে ব্যাকরণ। আচ্ছা, তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। তার প্রথম আলোচ্য বিষয়টির নাম কিন্তু ধ্বনিতত্ত্ব, যেটি আমাদের আজকের কি এই টপিকের মধ্যে আমরা দিয়েছি। ঠিক আছে, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কি? 4টি। কি কি? প্রথমটির নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব, তারপরটির নাম কি শব্দতত্ত্ব, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব, এবং তারপরে হচ্ছে অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। এই যে বাংলা ব্যাকরণ আমরা যে পড়ে থাকি বা পড়াই বা পড়ি, এই বাংলা ব্যাকরণটিকে প্রধানত 4টি কি তত্ত্ব বা স্তরে ভাগ করা হয়েছে, যেগুলোকে আমরা বলেছি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাধারণত আলোচ্য বিষয় বলতে কিন্তু এটাই ভাবো যে আলোচ্য বিষয় মানে সন্ধি, আলোচ্য বিষয় মানে সমাস, আলোচ্য বিষয় মানে কারক, আলোচ্য বিষয় মানে প্রত্যয়, আলোচ্য বিষয় মানে লিঙ্গ, বচন, পদাশ্রিত নির্দেশক ইত্যাদি ইত্যাদি। সেগুলিও আলোচ্য বিষয়, কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু এই যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আর যেগুলি আমরা আলোচ্য বিষয় বলে ভাবি, সেগুলি এই তত্ত্বগুলির আবার আলোচ্য বিষয়। যেমন তোমরা দেখে থাকবে, এমন প্রশ্ন হচ্ছে যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি এটি একটি আলোচ্য বিষয়, কিন্তু সন্ধি বিষয়টি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তার উত্তর হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধরে নাও প্রশ্ন করতে পারে যে কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? তার উত্তর কি? বাক্যতত্ত্ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, না বাক্যতত্ত্ব, সরি শব্দতত্ত্ব। তারপর ধরো সমাস। ঠিক আছে, তো আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, তার আগে তোমাদের বলে রাখি যে এই যে আমরা যেই জন্য প্রসঙ্গটি তুললাম, যে আমরা যে আলোচ্য বিষয়গুলো ব্যাকরণে পড়ি সেগুলিও আলোচ্য বিষয়, কিন্তু সেগুলি এই তত্ত্বগুলির অন্তর্গত আলোচ্য বিষয়। কিন্তু ব্যাকরণ আসলে মূল আলোচ্য বিষয় বলতে বোঝে এই 4টি জিনিস: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং কি অর্থতত্ত্ব। তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বা মুখ্য আলোচ্য বিষয় বা প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং কি অর্থতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বকে আবার কেউ কেউ বলে থাকে ধ্বনি বিজ্ঞান। ধ্বনিতত্ত্বকে আবার কি বলে থাকে?
ধ্বনি বিজ্ঞান। শব্দতত্ত্বকে আবার বলা হয় কি রূপতত্ত্ব। পরীক্ষার প্রশ্ন হতে পারে শিক্ষার্থী বন্ধুরা যে শব্দতত্ত্বের অপর নাম কি, বা শব্দতত্ত্বকে অপর কি নামে অভিহিত করা হয়, বা শব্দতত্ত্বকে অপর কি নামে ডাকা হয়, ঠিক আছে, বা নিচের কোনটি শব্দতত্ত্বের সমার্থক শব্দ। তাহলে শব্দতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্ব। বাক্যতত্ত্বের অপর নাম কি পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। অর্থতত্ত্বের অপর নাম কি বাগর্থ তত্ত্ব। অর্থতত্ত্বের অপর নাম বাগর্থ তত্ত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বা প্রধান আলোচ্য বিষয় বা মুখ্য আলোচ্য বিষয় আমরা পেয়েছি চারটি: ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞান, শব্দতত্ত্ব তথা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্ব। ঠিক আছে, তোমরা লিখতে পেরেছো? আশা করি তোমরা লিখেছো। এখন প্রশ্ন হবে ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? তোমরা, আমি জানি আমার অ্যাডমিশনে অনেক শিক্ষার্থী আমার এই প্রথম ক্লাসটি হয়তো বা করে থাকতে পারো। আমরা এই ক্লাসটি নতুনদের জন্য নিচ্ছি, যারা করেছো তারাও রিপিট করতে পারো, রিভিশন। আর মূলত এই ক্লাসটি আমরা নিচ্ছি যারা এই দীর্ঘ সময় ক্লাস থেকে বঞ্চিত হয়েছে, কোনো ক্লাসই করতে পারেনি আমাদের, তাদের জন্য আসলে প্রথম ব্যাকরণের ক্লাসটি নেওয়া। তো ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ফোনেটিক্স বা ফোনোলজি। ফোনেটিক্স বা ফোনোলজি। শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় ফোনেটিক্স বা ফোনোলজি। ফোনেটিক্স মানে ধ্বনিতত্ত্ব, ফোনোলজি মানে ধ্বনি বিজ্ঞান। শব্দ বা রূপতত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? মরফোলজি। তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের ইংরেজি কি, বা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? এর উত্তর হচ্ছে মরফোলজি। শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষক কিন্তু একটু উল্টা করে বলতে পারে, ঠিক আছে? সব সময় প্রশ্নের কিন্তু এই ভেরিয়েশনগুলো খেয়াল করবে যে পরীক্ষক কত রকম করে, কত স্টাইলে। আমি তোমাদের যখন সন্ধি পড়াই ক্লাসে সাধারণত, তখন আমি কিন্তু এই কৌশলগুলি বলি যে একজন পরীক্ষক কত ওয়েতে প্রশ্ন সাজাতে পারে, সেগুলি কিন্তু জানা দরকার। তো সেগুলি নিয়ে বিস্তারিত আজকে আলোচনায় যাচ্ছি না, শুধু বলে রাখছি যে একই উত্তর কিন্তু পরীক্ষক কিন্তু প্রশ্নকে নানান ভাবে কি করে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে, যাতে পরীক্ষার্থীরা সহজে কি বিভ্রান্ত হয়। এটি পরীক্ষকের কাজ। তো পরীক্ষক বলবে মরফোলজি এর পারিভাষিক শব্দ নিচের কোনটি, বা মরফোলজির সঠিক পরিভাষা নিচের কোনটি, বা মরফোলজির অর্থ কি। তো যেভাবে বলুক মরফোলজির পারিভাষিক শব্দ বা মরফোলজির পরিভাষা বা মরফোলজির অর্থ কি, শব্দ বা রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় কি? সিনট্যাক্স। বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় কি? সিনট্যাক্স। সিনট্যাক্স। তাহলে সিনট্যাক্সের বাংলা পরিভাষা কি? বাক্যতত্ত্ব বা পদক্রম। অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্বকে ইংরেজিতে বলা হয় সিম্যান্টিক্স। অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্বকে ইংরেজিতে বলা হয় সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স অর্থ কি, বা সিম্যান্টিক্স এর পারিভাষিক শব্দ কোনটি, বা সিম্যান্টিক্স এর সঠিক পরিভাষা কোনটি? তাহলে হচ্ছে অর্থতত্ত্ব বা বাগর্থ তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাকরণের প্রধান চারটি আলোচ্য বিষয়ের বাইরেও ব্যাকরণের আরো দুই একটি অপ্রধান আলোচ্য বিষয় রয়েছে, যেগুলিকে বলা হয় গৌণ আলোচ্য বিষয়। কি বলা হয়? গৌণ আলোচ্য বিষয়, যার একটির নাম হচ্ছে অভিধান তত্ত্ব, আরেকটির নাম হলো নন্দন তত্ত্ব। অভিধান তত্ত্ব এবং নন্দন তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অভিধান তত্ত্ব ব্যাকরণের কেমন আলোচ্য বিষয় বা কি ধরনের আলোচ্য বিষয়? গৌণ বা অপ্রধান। ঠিক আছে। নন্দন তত্ত্ব ব্যাকরণের কোন ধরনের আলোচ্য বিষয়? গৌণ বা অপ্রধান। এখন দেখো প্রশ্নটা উল্টিয়ে বলবে এমন যে নিচের কোনটি ব্যাকরণের অপ্রধান
বা গৌণ আলোচ্য বিষয়। ঠিক আছে, তাহলে একটু অভিধান তত্ত্ব আর নন্দন তত্ত্ব। আর উপরে বলি কি মুখ্য। এমনও প্রশ্ন করতে পারে কোনটি ব্যাকরণের মুখ্য আলোচ্য বিষয়ের অন্তর্গত নয়, কোনটি ব্যাকরণের মুখ্য আলোচ্য বিষয়ের অন্তর্গত নয়। তার উত্তর কি অভিধান তত্ত্ব আর মুখ্য আলোচ্য বিষয়ের অন্তর্গত নয়, তার মানে এটা হচ্ছে গৌণ আলোচ্য বিষয়। তো অভিধান তত্ত্বকে ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি। এটা অভিধান তত্ত্বকে কিন্তু, ঠিক আছে, নন্দন তত্ত্বকে নয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে অভিধান তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি। তো লেক্সিকোগ্রাফির বাংলা পরিভাষা নিচে কোনটি? অভিধান তত্ত্ব। আর নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। AESTHETICS অ্যাস্থেটিক্স। নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক্স এর বাংলা পরিভাষা নিচে কোনটি? নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্বকে আবার কোন কোন ভাষাতাত্ত্বিক নাম দিয়েছেন কি? ছন্দ অলংকার তত্ত্ব। কেউ কেউ নাম দিয়েছেন রূপ রস তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যাকে আমরা নন্দন তত্ত্ব বলছি সেই নন্দন তত্ত্বেরই অপর নাম কি? ছন্দ অলংকার তত্ত্ব। এই নন্দন তত্ত্বের অপর নাম কি? রূপ রস তত্ত্ব। আর এই সব কিছু একসাথে ইংরেজিতে কি? অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক্স এর পরিভাষা কি? নন্দন তত্ত্ব। অ্যাস্থেটিক্স এর পরিভাষা ছন্দ অলংকার তত্ত্ব। অ্যাস্থেটিক্স এর পরিভাষা রূপ রস তত্ত্ব। আবার কোন কোন এমন দু একজন এমন ভাষাবিদ আছেন যারা এই অ্যাস্থেটিক্স কে নন্দন তত্ত্ব না বলে নাম দিয়েছেন কি? সৌন্দর্য তত্ত্ব। এই নন্দন শব্দের অর্থ আসলে সৌন্দর্য। তো নন্দন তত্ত্ব না বলে কি বলছে তারা? সাহিত্যের সৌন্দর্য তত্ত্ব। একই শব্দকে এভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বলছি। এখন আমাদের এই যে আমরা আলোচ্য বিষয়গুলি তোমাদের জানালাম যে ব্যাকরণের আলোচ্য বিষয়, আমরা এখন এই ব্যাকরণের আলোচ্য বিষয়গুলির মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয়টির নাম কি? ধ্বনিতত্ত্ব। আমি শুরুতেই বলেছি যে আজকে আমরা যে অংশটি ব্যাকরণের পড়াবো সেই অংশটির নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ধ্বনিতত্ত্ব সম্পর্কে জানবো। তাহলে বাংলা ব্যাকরণের প্রথম আলোচ্য বিষয়টির নাম কিন্তু ধ্বনিতত্ত্ব, তাই না? অনেক আলোচ্য বিষয় পেলাম, কিন্তু ব্যাকরণের যে প্রথম আলোচ্য বিষয় বা আদি আলোচ্য বিষয় সেটির নাম কি? ধ্বনিতত্ত্ব। বুঝতে পারছো তোমরা যে বাংলা ব্যাকরণের অনেক আলোচ্য বিষয় আমরা পেয়েছি, তার মধ্যে প্রথম বা আদি আলোচ্য বিষয়টির নাম কি? ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্ব নামক আলোচ্য বিষয়ের মাঝে আমাদের কিন্তু কিছু আলোচ্য বিষয় আছে। তো ধ্বনিতত্ত্বের মাঝে আমাদের ব্যাকরণের কোন কোন বিষয়গুলো আলোচিত হয় আমরা একটু দেখে নিই। একটি হচ্ছে বর্ণ, আরেকটি হলো বর্ণমালা, একটি হলো বর্ণ প্রকরণ, একটি হলো বর্ণ বিন্যাস, একটি হলো বর্ণ বিশ্লেষণ। তোমাদের দেখতে হয়তো একটু কষ্ট হতে পারে, আমি বলছি একটু দেখো, মিলিয়ে নাও। তাহলে বাংলা ব্যাকরণের যে প্রথম আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্বের মধ্যে আবার আমরা কোন কোন বিষয়গুলি আছে বা কোন কোন বিষয় নিয়ে আসলে ধ্বনিতত্ত্ব একটু দেখে নাও। যে বর্ণ, বর্ণমালা, বর্ণ প্রকরণ, বর্ণ বিন্যাস, বর্ণ বিশ্লেষণ। এর সাথে আছে হচ্ছে ধ্বনি, তারপর আছে ধ্বনি
পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি বিন্যাস। ধ্বনি, ধ্বনি পরিবর্তন, ধ্বনি প্রকরণ, ধ্বনি বিন্যাস। এমনকি ধ্বনির উচ্চারণ, ধ্বনি বিশ্লেষণ। এখন একটা বিশেষ শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় মাঝে ধ্বনি সংক্রান্ত যা কিছু সব তো থাকবে, এটি তো খুব স্বাভাবিক, তাই না? ধ্বনি সংক্রান্ত যত কিছু আলোচ্য বিষয় আছে সবই কিন্তু ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। এবং মূল দুটো বিষয় দেখো, ধ্বনি এবং কি বর্ণ। তাহলে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়ের কিন্তু মূল কথাটাই কি ধ্বনি এবং বর্ণ। এবং তোমরা কি জানো শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি আর বর্ণ এই দুটো জিনিস এক নাকি আলাদা? এই দুটোর মধ্যে পার্থক্যটা কি তোমরা বলতে পারবে কেউ? আমি তো শুনতে পারবো না অবশ্যই, তোমরা বললেও তারপরে আমি তোমাদের কৌতূহলটা উদ্দীপ করার জন্য বলছি যে বর্ণ আর ধ্বনি দুটো কি দুই জিনিস নাকি দুটো এক? দুটো আসলে এক, কিন্তু পার্থক্য আবার একটু আছে। পার্থক্যটা কি? একই জিনিসের একটি হচ্ছে লিখিত রূপ আর একটি হচ্ছে উচ্চারিত রূপ। তাহলে বর্ণ আর ধ্বনির পার্থক্যটা হচ্ছে জিনিসটা একই, কিন্তু একটি আমরা মুখে উচ্চারণ করছি সেটি হয়ে যাচ্ছে ধ্বনি, আর যেটা আমরা লিখছি সেটি হয়ে যাচ্ছে বর্ণ, তাই না? যেমন ধরো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলি এমন যে স, আমাদের গ্রামের ভাষায় বলছে স চ, চ যখন বলছে চ, চ মানে চলে, চলকে আমরা সংখ্যা হচ্ছে চ, তো চ যখন হয় স, চ, সটা হচ্ছে ধ্বনি, কিন্তু যখন আমরা লিখলাম এটা হচ্ছে বর্ণ। বলছে কি কবি? ক ক ক ক, আয় ক ক। এই কটা কিন্তু আমি মুখে যখন বলছি তখন ধ্বনি, কিন্তু আবার যখন লিখছি তখন কি বর্ণ। ঠিক আছে? হ, এই যে হ যখন কেউ বলছে হ, তখন এটি কিন্তু ধ্বনি, আর যখন আমরা লিখছি তখন এটি বর্ণ। বলছে ব ব আই, ব ব কিন্তু ধ্বনি, আর এই বটি আবার কিন্তু কি বর্ণ। তার মানে শিক্ষার্থী বন্ধু দেখো, এই বিষয়টি যখন আমরা লিখিত আকারে লিখছি, চিহ্নের আকারে লিখছি, তখন এইগুলি বর্ণ, আর এগুলিকে যখন আমি মুখে প্রকাশ করছি তখন সেটি হয়ে যাচ্ছে ধ্বনি। অর্থাৎ ধ্বনি আর বর্ণ আসলে জিনিসটি একই, পার্থক্য হলো এটি উচ্চারিত রূপ আর এটি লিখিত রূপ। উচ্চারিত রূপটিকে আমরা নাম দিচ্ছি ধ্বনি, আর এর লিখিত চিহ্ন রূপটিকে নাম দিচ্ছি কি বর্ণ। তাহলে আসলে দুটো কিন্তু একই বিষয়। তো কাজেই বর্ণ নিয়ে যা কিছু আলোচনা এবং বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি নিয়ে যা কিছু আলোচনা সবই কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে সিম্পলি মনে রাখার সহজ বুদ্ধি কি, যে ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় তো ধ্বনি থাকবে, ধ্বনি নিয়ে যা কিছু আছে, আর ধ্বনি নিয়ে যা কিছু আছে মানে বর্ণ, ধ্বনি মানেই তো বর্ণ। তাহলে যদি প্রশ্ন করে পিএসসি যে ধ্বনি প্রকরণ ব্যাকরণের কোন অংশ আলোচিত, তাহলে ধ্বনিতত্ত্ব। ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোথাকার আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ধ্বনি বিন্যাস, ধ্বনি বিশ্লেষণ, তাই না? কিংবা ধ্বনি বিন্যাসটা বলবে বর্ণ বিন্যাস, বলতে পারে বর্ণ প্রকরণ। বর্ণযুক্ত যা কিছু আলোচ্য বিষয় ব্যাকরণে আছে, কিংবা ধ্বনিযুক্ত যা কিছু আলোচ্য বিষয় ব্যাকরণে আছে, সবই কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটুকু সিম্পল সূত্র যে ধ্বনি এবং বর্ণ দিয়ে যত আলোচ্য বিষয় আমি পাবো সবকিছু আলোচিত হবে কোথায়? ধ্বনিতত্ত্বের মধ্যে। আর এর বাইরে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আরো দুই তিনটি অতিরিক্ত আলোচ্য বিষয় আছে। তার একটির নাম হচ্ছে সন্ধি, একটির নাম হলো নত্যবিধান, আর একটির নাম হলো সত্যবিধান। তাহলে আমরা ধ্বনি আর বর্ণ নিয়ে যত কিছু বিষয় আমরা পাবো সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটা আমরা মনে রাখলাম। তাহলে আমার এত কিছু মনের দরকার নেই, ধ্বনি যুক্ত আছে কিনা বর্ণ যুক্ত আছে কিনা, তাহলে ধ্বনিতত্ত্বে শেষ। এর বাইরে শুধু আমরা মনে রাখবো যে ধ্বনিতত্ত্বে ধ্বনি বর্ণ সংক্রান্ত আলোচ্য
বিষয়গুলি তো আছেই, এর বাইরে আর কি কি আছে ধ্বনিতত্ত্বে? সন্ধি আছে, নত্ববিধান আছে, সত্যবিধান আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হতে পারে এমন যে নত্ববিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, বা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, ঠিক আছে? বা নিচের কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়? এমনও বলতে পারে কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়। তার আলোচ্য বিষয় নয় কোনটি? এই বিষয়গুলোর বাদ দিয়ে যাই থাকবে সেটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়। সিম্পল। যেগুলি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সেগুলির বাইরে যা কিছুই বিষয় হিসেবে থাকবে সেগুলি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়। তো আশা করি তোমরা আলোচ্য বিষয়গুলি সম্পর্কে একটা সম্যক ধারণা পেয়েছো। আমরা আমাদের পড়াশোনাটা শুরু করবো কোথা থেকে? তাহলে বর্ণ থেকে, তাই না? ধ্বনিতত্ত্ব শুরু হয়েছে কি দিয়ে? বর্ণ দিয়ে, বর্ণমালা দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে বর্ণ, তোমরা জানো যে আমাদের বাংলা বর্ণ আমাদের অহংকার, তাই না? 1952 সালে 21শে ফেব্রুয়ারি তথা 8ই ফাল্গুন এই যে আমাদের সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর তাদের বুকে রক্ত দিয়েছিল শুধু কেন? আমাদের এই বর্ণগুলির মর্যাদা রক্ষা করার জন্য, আমাদের ভাষার মর্যাদা রক্ষা করার জন্য। তো সেই বর্ণ নিয়ে আমরা কথা বলছি। তো এই বাংলা বর্ণের জনককে, এমন একটি প্রশ্ন বিসিএস এ কিংবা অন্যান্য জবের পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বাংলাদেশে যত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেগুলিতে প্রশ্ন হয় যে বাংলা বর্ণের বা বাংলা বর্ণমালার জনককে। তো বাংলা বর্ণের জনকের নাম কি তোমরা জানো? বাংলা বর্ণের জনক কে? বাংলা বর্ণমালার জনকের নাম কি? হ্যাঁ, না আমি না, এটা তুমি নিশ্চিন্ত থাকো। কি নাম তার? তার নাম হচ্ছে চার্লস উইলকিন্স। বাংলা বর্ণের বাংলা বর্ণমালার যিনি জনক তার নাম চার্লস উইলকিন্স। ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী চার্লস উইলকিন্স বাংলা বর্ণের জনক। ব্রিটিশ ধ্বনিবিজ্ঞানী চার্লস উইলকিন্সকে বলা হয় বাংলা বর্ণের বা বাংলা বর্ণমালার জনক। তবে এখানে একটি কথা শিক্ষার্থী বন্ধুরা, তিনি কিন্তু সরাসরি আসলে এটা জন্ম দেননি, তিনি একটা জায়গা থেকে বাংলা বর্ণমালাগুলিকে নিয়েছিলেন। আসলে সেই জায়গাটির নাম কি, কোথা থেকে নিয়েছিলেন? তিনি যেখান থেকে নিয়েছিলেন সেই জিনিসটার নাম ছিল ব্রাহ্মী লিপি। চার্লস উইলকিন্স যেটা করেছিলেন, এই ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণগুলোকে কি করেছিলেন, একটু বাছাই করে দিয়েছিলেন। আসলে দিয়ে তিনি জনক কবিতাটা পেয়েছেন। তো এই যে প্রাচীন ভারতে একটা বিশেষ লিপি ছিল যেটার নাম ছিল ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি থেকেই তিনি চার্লস উইলকিন্স সাহেব তিনি বাংলা লিপিগুলো, বাংলা বর্ণের জন্য লিপিগুলোকে কি করেছিলেন, বাছাই করে দিয়েছিলেন। তো প্রশ্নটি এমন হতে পারে যে বাংলা লিপি কোথা থেকে পাওয়া গেছে, বাংলা লিপির উৎস কি, বা চার্লস উইলকিন্স কোথা থেকে বাংলা লিপি নিয়েছিলেন বা কোথায় পেয়েছিলেন, ঠিক আছে? তো যাই প্রশ্ন করুক যে চার্লস উইলকিন্স কোথা থেকে নিয়েছিলেন, কোথা থেকে পেয়েছিলেন, বা বাংলা লিপি কোথা থেকে পাওয়া গেছে, বাংলা লিপির উৎস কি, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথা থেকে, সকল প্রশ্নের উত্তর কি এই ব্রাহ্মী লিপি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো ব্রাহ্মী লিপি থেকে আরেকটি প্রশ্ন হয় যে ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য কি? তোমরা জানো ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে কি, বাম থেকে ডান, বাম থেকে ডান। আমরা যখন লিখি, তোমরা সেটা লিখছো, দেখছো যে আমরা খাতার কোন দিক থেকে লেখা শুরু করছি, বাম দিক থেকে। কোন দিকে যাচ্ছে, ডান দিকে। এটি মূলত ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য। যেহেতু বাংলা ব্রাহ্মী লিপি থেকে এসেছে, কাজে ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য অনুসরণ করছে। তোমরা নিশ্চয়ই দু একটি ভাষা জানো অন্তত, বা শোনো যে এই ভাষাগুলি কি ডান থেকে কি বামে আসছে, আসছে না? আরবি ভাষা আমাদের, তাই না? আমাদের যে আরবি, আমাদের পবিত্র ভাষা, আমাদের ধর্মের আরবি ভাষা, কিংবা ফার্সি ভাষা, কিংবা উর্দু ভাষা, কিংবা তুর্কি ভাষা, এই টাইপের ভাষাগুলি
তোমরা খেয়াল করবে যে ডান থেকে লেখা শুরু করে কোন দিকে আসে, বাম থেকে। এটি একটি ভাষা রীতির বৈশিষ্ট্য। সেই যে রীতিটার বৈশিষ্ট্য, সেই রীতিটার নাম কি, খরষ্ঠী। অর্থাৎ এই যে আরবি, ফার্সি কিংবা তুর্কি, তারপরে উর্দু, এই ভাষাগুলি যে লিপির বৈশিষ্ট্য বহন করছে সেই লিপিটার নাম ছিল খরষ্ঠী। তাহলে খরষ্ঠী লিপির বৈশিষ্ট্য কি, ডান থেকে বাম। ঠিক আছে, ডান থেকে বাম যেই ভাষাগুলি আসছে সেগুলি মূলত কাদের বৈশিষ্ট্য বহন করছে, এই খরষ্ঠী লিপির। আর আমরা যে বাংলা ভাষা সহ আরো যে সমস্ত ভাষাগুলি বাম থেকে ডান দিকে যাচ্ছে সেই ভাষাগুলি মূলত বৈশিষ্ট্য বহন করছে কার, ব্রাহ্মী লিপির। ঠিক আছে। আচ্ছা, এখন এই ব্রাহ্মী লিপি থেকে চার্লস উইলকিন্স বাংলা বর্ণকে প্রথম কি বাছাই করেছিলেন বলে তিনি হচ্ছেন বাংলা বর্ণের জনক বা বাংলা বর্ণের আবিষ্কারক। ঠিক আছে, বা বাংলা বর্ণের স্থপতি। আর এই যে বাংলা বর্ণ তিনি খুঁজে পেলেন বা বের করলেন বা আবিষ্কার করলেন, তার এই বর্ণকে প্রথম যিনি খোদাই করেছিলেন, বাংলা বর্ণকে প্রথম যিনি খোদাই করেছিলেন কাঠের উপরে খোদাইকারী, সেই খোদাইকারীর নাম কি, পঞ্চানন কর্মকার। তাহলে বাংলা বর্ণের প্রথম খোদাইকারীর নাম পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার বাংলা বর্ণের জনক বা স্থপতি বা আবিষ্কারক হচ্ছে চার্লস উইলকিন্স, আর বাংলা বর্ণের প্রথম খোদাইকারীর নাম পঞ্চানন কর্মকার। ঠিক আছে। এখন আমরা জানতে চাই যে এই বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি। বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি, বর্ণ 50টি। তোমরা সবাই জানো, আমি জানি যে বাংলা বর্ণমালায় বর্ণ হচ্ছে 50টি। বর্ণ কয় প্রকার, 2 প্রকার। কি কি, স্বর এবং কি ব্যঞ্জন। তাই না, বাংলা বর্ণ কয় ধরনের, 2 ধরনের, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংখ্যা কয়টি, 11টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি, 39টি। তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ। অনলাইনে ড্রয়েস লাইভ দেখবার সময় জোরে ভয়েস শুনতে কষ্ট হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একজন লিখেছেন ভয়েস শুনতে কষ্ট হচ্ছে। তো আসলে আমি যখন একটু ঘুরে যাচ্ছি তো ভয়েসটা সরাসরি আসছে না। আর যেহেতু আমার এখানে মাইক্রোফোনের সিস্টেম নাই, সুযোগও নাই, কম, তো যাদের সাউন্ডে প্রবলেম হচ্ছে তারা আমার মনে হয় যে তোমরা যদি হেডফোনটা ইউজ করো, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে কিছুটা তোমাদের সমস্যাটা থাকবে না। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমি আমার এখানে মাইক্রোফোন নাই, আর আমি যখন বিশেষ করে এদিকে ঘুরে লিখছি বা কথা বলছি তখন অনেক শব্দ হয়তো একটু কম আসছে। তো তোমরা অবশ্যই ক্লাস যখন করবে, আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস, তখন অবশ্যই কিন্তু হেডফোন নিয়ে ক্লাসগুলি করবে, তাতে তোমাদের শব্দের এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আমার মনে হয় যাদের শব্দ শুনতে সমস্যা হচ্ছে তারা তোমরা হেডফোন ইউজ করো, তো হেডফোন তোমরা ইউজ করলে শব্দের এই শোনার সমস্যাটা দূর হয়ে যাবে আশা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন স্বরবর্ণগুলি নিয়ে কথা বলি। দেখো, স্বরবর্ণ হচ্ছে 11টি। এই হচ্ছে আমাদের কি 11টি স্বরবর্ণ। অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ও।
ও, তাই না? আমরা বলছি স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই ও ও। তাহলে স্বরবর্ণের সংখ্যা কয়টি? 11টি। এটা তোমরা সবাই জানো। কিন্তু এই স্বরবর্ণগুলিকে আবার আমরা কি করেছি? ভাগ করেছি। এই যে ধ্বনিতত্ত্ব মানে কি? ধ্বনি সংক্রান্ত যত কিছু গভীর আলোচনা। তো স্বরবর্ণকে আবার ভাগ করা হয়েছে। কয় ভাগে? বাংলা স্বরবর্ণকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটিকে আমরা বলছি মাত্রাগত ভাগ, একটিকে আমরা বলছি উচ্চারণগত ভাগ, একটিকে আমরা বলছি গঠনগত ভাগ। বাংলা যে 11টি স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলিকে আমরা কি করেছি? 3টি পর্যায়ে আবার ভাগ করেছি। একটি পর্যায়কে আমরা বলছি মাত্রাগত, একটিকে বলছি উচ্চারণগত, একটিকে বলছি গঠনগত। বাংলা স্বরবর্ণকে আবার 3টি পর্যায়ে বা 3টি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো মাত্রাগতভাবে স্বরবর্ণ কয় প্রকার? উত্তর হচ্ছে 3 প্রকার। মাত্রাগতভাবে বা মাত্রার ভিত্তিতে বা মাত্রা অনুসারে স্বরবর্ণ কয় প্রকার? 3 প্রকার। কি কি? একটি হচ্ছে পূর্ণমাত্রা, একটিকে আমরা বলছি অর্ধমাত্রা, একটিকে বলছি মাত্রাহীন। মাত্রার ভিত্তিতে বা মাত্রাগতভাবে স্বরবর্ণকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং কি মাত্রাহীন। এখন প্রশ্ন হবে শিক্ষার্থী বন্ধুরা, যে বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? তোমরা এখান থেকে দেখে নাও। মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? দেখো, এখানে মাত্রা নেই। মাত্রাহীন মানে যাদের উপরে কোনো মাত্রা নেই, এমন বর্ণের সংখ্যা কয়টি? 4টি। কি কি? এই যে এ, ওই, ও, ও। এই 4টি স্বরবর্ণ যাদের উপরে মাত্রা নেই। এখন শিক্ষার্থী বন্ধুরা, কেউ যদি বলে যে আমি এর উপর মাত্রা যদি দেই, তো এর উপর মাত্রা দিলে কিন্তু এ থাকবে না। কি হয়ে যাবে? এটা অন্য ব্যঞ্জন হয়ে যাবে, তয় রফালা, তাই না? কাজে এর উপরে চাইলে ও এর উপরে, স্যার আমি ও এর উপর মাত্রা দিয়ে তো দেখেছি, তো ও এর উপর মাত্রা দিলে কিন্তু এটি আর ও থাকে না। কি হয়ে যায়? তয়ে ত যুক্ত ত। কাজে এই বর্ণগুলি আমি স্বর হিসেবে লিখতে চাইলে আমাকে আমার মাত্রা দেওয়া যাবে না। কেন? কারণ এই স্বরগুলিকে আমরা কি বলি? মাত্রাহীন স্বর। এদের উপরে কোনোভাবেই মাত্রা দেওয়া যাবে না। তাহলে মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা 4টি। অর্ধমাত্রার স্বরবর্ণের সংখ্যা কয়টি? 1টি। অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। কি সেটা শিক্ষার্থী বন্ধুরা? এই যে রি। অর্ধমাত্রা, খেয়াল করো তোমরা যে এই যে অর্ধমাত্রা মানে হলো, দেখো আমরা কিন্তু এইভাবে লিখেছি, বর্ণ কিন্তু শেষ, মাত্রাটা শুধু কোথায়? পেছনে। অর্ধমাত্রা মানে যাদের কি বর্ণের শেষ থেকে পিছন থেকে শুধু মাত্রা, উপরে নেই। আর মাত্রাহীন মানে যাদের উপরে কোথাও কোনো মাত্রা নেই। অর্ধমাত্রা মানে যাদের শুধু কি পেছনে মাত্রা, দেখো মাত্রার উপরে কোনো মাত্রা নেই। তাহলে রি কি আমরা কি বলছি? অর্ধমাত্রার স্বরবর্ণ। তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণ কি আর আছে এমন একটাও নাই। তাহলে অর্ধমাত্রার স্বরবর্ণের সংখ্যা 1টি। আর পূর্ণমাত্রার স্বরবর্ণের সংখ্যা কয়টি? 6টি। কোন 6টি? এই যে সামনের 6টি, 1 2 3 4 5 6। তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 6টি। কি কি? অ, আ, ই, ই, উ এবং উ। এই হচ্ছে আমাদের মাত্রাগতভাবে আমাদের যে স্বরবর্ণ। ঠিক আছে? এইবার আমরা দেখতে চাই আমাদের উচ্চারণগতভাবে বা উচ্চারণের ভিত্তিতে স্বরবর্ণ। উচ্চারণগতভাবে বা উচ্চারণের ভিত্তিতে, ঠিক আছে, স্বরবর্ণ কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটিকে আমরা বলেছি
হ্রস্বস্বর, একটিকে আমরা নাম দিয়েছি কি দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর কিসের ভিত্তিতে এই ভাগটি করছি আমরা? উচ্চারণের ভিত্তিতে তথা উচ্চারণগত ভাবে। হ্রস্ব শব্দের অর্থ কি? ছোট, কম, অল্প। আর দীর্ঘ শব্দের অর্থ কি? বড়, বেশি। এই যে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, এই যে আমরা 11টি স্বরবর্ণ লিখেছি, এই স্বরবর্ণগুলিকে কোন কোন স্বরকে সংক্ষেপ করে উচ্চারণ করতে হয়, আর কোন কোন স্বরকে আবার কি অনেক বেশি বড় করে টেনে উচ্চারণ করতে হয়। ঠিক আছে? তো এখন যেই স্বরগুলি আমরা দ্রুত উচ্চারণ করতে হয় সেগুলিকে বলা হয় নাম হয়েছে হ্রস্বস্বর, আর যে স্বরগুলি একটু টেনে বড় করে উচ্চারণ করতে হবে তাদের নাম হয়েছে দীর্ঘস্বর। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কথা বলি বা তোমরা যখন এই স্বরগুলি উচ্চারণ করো, তখন কি এইগুলি বুঝে শুনে উচ্চারণ করো? কোনটা ছোট করে উচ্চারণ করতে হবে, কোনটা বড় করে? আমার মনে হয় আমরা সেটি সবসময় করি না। ঠিক আছে? এখন ভাষা হচ্ছে আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা যখন যেভাবে মানুষকে বোঝাতে পারি, ঠিক আছে, বোধগম্য করতে পারলে হলো এটি ভাষার মূল কাজ। অর্থাৎ আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি কিনা। কিন্তু আমি যদি আমার কথাকে শ্রুতিমধুর করতে চাই, আমার বলাকে, আমার উচ্চারণকে আরো সুন্দর করতে চাই, ঠিক আছে, মানুষের কাছে সুন্দর করে উপস্থাপন করতে চাই, তাহলে কিন্তু আমাদের এগুলি জানাটা জরুরি। ঠিক আছে? আমি আবার বলছি, আমরা স্বাভাবিক সাধারণ জীবনে যদি এমনি কথা বলতে চাই, তাহলে আমাদের কোনটা স্বর বড় করে উচ্চারণ করতে হবে, কোনটা ছোট করে, এটি বাধ্যবাধকতা অতটা নেই। কিন্তু আমি যদি আমার উচ্চারণ বা আমার বলার কি সৌন্দর্য বাড়াতে চাই, সৌন্দর্য বাড়াতে চাই, মানুষের কাছে আমার উচ্চারণকে আকর্ষণীয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের এইগুলো একটু জানতে হবে। ঠিক আছে? বিশেষ করে তোমরা যারা আবৃত্তি করতে চাও, যারা উপস্থাপনা করতে চাও, ঠিক আছে, যারা এই ধরনের গান করতে চাও, তাদের জন্য কিন্তু এই উচ্চারণ ভঙ্গিগুলি খুবই জরুরি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো আমরা উচ্চারণের ক্লাস অনেক সময় নিয়ে থাকি, উচ্চারণ বা আবৃত্তির ক্লাস। তখন এইগুলি আমরা আলাদা আলাদা করে শেখাই যে কোন স্বরগুলি কিভাবে উচ্চারণ করতে হবে। তো আমরা আজকে তো গভীরে যাব না উচ্চারণের, কিন্তু আমরা এইটুকু জানাবো তোমাদের যে স্বরগুলির মাঝে কোন স্বর উচ্চারণ করতে হবে একটু দ্রুতভাবে, আর কোন স্বর উচ্চারণ করতে হবে একটু কি দীর্ঘ করে। ঠিক আছে? তো দেখো তোমরা নিশ্চয় যারা অনেকে এমনি এইটুকু অন্তত জানো যে এটার নাম হ্রস্বই, অনেকে আমরা বলি হর্ষই। হ্যাঁ, হর্ষই, কিন্তু এটা আসলে হ্রস্ব, হয়ে রফলা, হর্ষই। আর এটার নাম কি দীর্ঘই। দুটোই কিন্তু ই, দুটোই ই, একটা হ্রস্বই আর একটা কি দীর্ঘই, মানে একটা ছোট ই আর একটা বড় ই। সহজ কথা, ই দুইটা, একটা ছোট ই একটা বড় ই। পার্থক্যটা হলো এটাকে আমাকে ছোট করে দ্রুত উচ্চারণ করতে হবে, আর এটাকে কি করতে হবে একটু দীর্ঘ করে উচ্চারণ করতে হবে। আমরা উচ্চারণ করতে গিয়ে অনেক সময় এটা করি না। ঠিক আছে? যেমন ধরো, এটা আমি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাসে যারা আমরা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে এটা দুটো বর্ণ, দুটোই কিন্তু ক। তো কয়ে তো উচ্চারণ কই, এতে পার্থক্য নেই, কারণ কত কয়েক তো হ্রস্ব দীর্ঘ নেই, তাই না? ক উচ্চারণ ক। কিন্তু যখন আমরা একটা এরকম করি আর এরকম করে লিখছি, এটা এই কি আর এই কি, এবার কিন্তু উচ্চারণটা এক নয়, দুটোর উচ্চারণ কি দুই রকমের। ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা কি। তুমি কি যাবে, তুমি কি খাবে, তুমি কি দেখবে, তুমি কি আসবে। এটা তুমি কি দেখবে, তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কি পড়বে। কি সিম্পল শর্টকাট। তুমি কি পড়বে, আচ্ছা তুমি আমার কাছে কি পড়বে, তুমি কি পড়বে, হ্যাঁ স্যার আমি পড়বো। তুমি আমার কাছে কি পড়তে চাও, কি পড়বে। ঠিক আছে? তুমি কি চাও, আরেকটা আছে তুমি কি চাও, তুমি কি চাও, হ্যাঁ আমি চাই। তুমি কি চাও। এই যে দুটো কি, তার উচ্চারণ কিন্তু কয়ের জন্য এমন পার্থক্যটি তৈরি হয়নি। এই যে পার্থক্যটি আমরা করছি, কেন পার্থক্যটি তৈরি হয়েছে? একটার সাথে আমরা হ্রস্বই লাগিয়েছি, একটার সাথে লাগিয়েছি কি দীর্ঘই। যেখানে হ্রস্বই লাগিয়েছি তার উচ্চারণটি কি দ্রুত করতে হবে, আর যেখানে দীর্ঘই লাগিয়েছি তার উচ্চারণটা টেনে করতে হবে। এবং এই
দুটো কি এর উত্তরও কিন্তু কি আলাদা। তোমরা নিশ্চয় জানো যে একটা কি এর উত্তর কি ইয়েস অর নট, মানে হ্যাঁ অথবা কি না। তুমি কি পড়বে? না আমি পড়বো না। তুমি কি পড়বে? হ্যাঁ আমি পড়বো। তুমি কি পড়বে? তখন তার উত্তর দিতে হবে বাংলা, ইংরেজি, বিজ্ঞান, সমাস, কারক। তুমি কি চাও? হ্যাঁ চাই। তুমি কি চাও? তখন উত্তর কি তোমাকে চাই, আকাশ চাই, নদী চাই, সাগর চাই। তখন এই কি এর উত্তর কি কোন একটা ব্যাখ্যা দিতে হবে, কোন একটা বিষয়। এই কি এর উত্তর হ্যাঁ অথবা না, আর এই কি এর উত্তর কি একটা বিষয়, কোন একটা বিষয় উত্তর দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো এই যে আমরা বললাম যে এই যে হ্রস্ব এবং কি দীর্ঘ, অনুরূপভাবে হ্রস্ব এবং কি দীর্ঘ এর উচ্চারণে পার্থক্য আছে। আমরা যেমন এটা রু, রুটি, কিন্তু যখন আমরা এইভাবে লিখবো তখন বলতে হবে রূপ, তোমার রূপ আমাকে মুগ্ধ করেছে। বলুন আবার, তোমার রুটি আমাকে মুগ্ধ করেছে, তোমার রুটি আমার পছন্দ হয়েছে। একটা রুটি আর একটা হচ্ছে রু। ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করবে, একটা হচ্ছে নতুন, আর এই শব্দটি তৎসময় বলা হয় নূতন। ওই নূতনের কেতন ওরে নূতন, নূতন। অর্থাৎ দীর্ঘকার হলে তার উচ্চারণটা কি দীর্ঘ, আর হ্রস্বকার হলে তার উচ্চারণটা একটু সংক্ষেপ। আমরা সবসময় তো উচ্চারণ বুঝি না, কিন্তু বুঝতে হবে। বুঝলে কিন্তু তোমার উচ্চারণগুলি কিংবা তোমার আবৃত্তিটা বা তোমার কথা বলাটা অনেকটা সুন্দর হবে। আমি আবার বলছি, দুটোই কিন্তু উকার, একটা হ্রস্ব আর একটা কি দীর্ঘ। একটা রুটি, একটা হচ্ছে রূপ, একটা হচ্ছে নতুন আর একটা নূতন। তো এই যে আমরা হ্রস্ব এবং এটার নাম কি দীর্ঘ, তাহলে স্বরগুলির মাঝে আমরা বুঝতেই পারছি যে একটা স্বর হচ্ছে হ্রস্ব এবং আরেকটা কি দীর্ঘ। এই দুই ধরনের স্বর উচ্চারণ স্টাইল অনুযায়ী দুই ধরনের স্বর আছে। তো এখন এই হ্রস্ব বা দীর্ঘ স্বর সংখ্যা কয়টি শিক্ষার্থী বন্ধুরা? হ্রস্ব স্বরের সংখ্যা হচ্ছে 4টি। হ্রস্ব স্বরের সংখ্যা কি 4টি। কি কি একটু দেখে নাও, অ, ই, উ এবং রি। বাংলা যে 11টি স্বরবর্ণ, এই স্বরবর্ণগুলির মধ্যে হ্রস্ব স্বরের সংখ্যা 4টি, অ, ই, উ এবং রি। তাহলে দীর্ঘ স্বরের সংখ্যা কয়টি? অবশিষ্ট 7টি। যেহেতু মোট 11টি স্বর, তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। তো হ্রস্ব স্বরের সংখ্যা যদি 4টি হয়, তাহলে দীর্ঘ স্বরের সংখ্যা 7টি। নিচের কোনটি হ্রস্ব স্বর এমন প্রশ্ন হবে বিসিএসে। নিচের কোনটি হ্রস্ব স্বর, নিচের কোনটি দীর্ঘ স্বর, নিচের কোনটি হ্রস্ব স্বর নয়, নিচের কোনটি দীর্ঘ স্বর নয়। হ্রস্ব স্বর অ, ই, উ, রি। অ, ই, উ, রি, তাই না? তোমরা এখন রুমে মুখস্থ করবে কি অ, ই, উ, রি, অ, ই, উ, রি, অ, ই, অ, ই, উরি, উরি, অ, ই, অ, ই, উরি, 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 অ, ই, অ, ই। আচ্ছা, মুখস্থ করবে অবশ্যই। যদি নাও করো সমস্যা নেই। কি মনে রাখবে? স্বরবর্ণ প্রথম থেকে একটা পরপর 4টা। স্বরবর্ণ হ্রস্ব স্বর কয়টি? 4টি। কোন 4টি? প্রথম থেকে শুরু করে একটা পর। তাহলে প্রথমেরটা, তারপর একটা বাদ পরেরটা, তারপর একটা বাদ পরেরটা, তারপর একটা। এইভাবে প্রথম থেকে শুরু হয়ে একটা করে পর পর একটা বাদ দিয়ে এরকম 4টি হ্রস্ব স্বর। আর এই 4টি যদি হ্রস্ব স্বর হয়, তাহলে বাকিগুলি স্বরের নাম কি দীর্ঘ স্বর। দীর্ঘ স্বর কোনটি? হ্রস্ব স্বর 4টি বাদ দিয়ে যেটি থাকবে সেটি হচ্ছে আমাদের দীর্ঘ স্বর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা চলে আসি গঠনগতভাবে স্বরবর্ণ। গঠনগতভাবে স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি? একটিকে বলা হয়েছে মৌলিক স্বর, একটিকে বলা হচ্ছে যৌগিক স্বর। ঠিক আছে? কিসের ভিত্তিতে এই ভাগটা করছি আমরা? গঠনগতভাবে।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গঠনগতভাবে বা গঠনের ভিত্তিতে বা গঠন অনুসারে আমরা কি করছি, বাংলা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করেছি, মৌলিক এবং কি যৌগিক। এখন প্রশ্ন হবে মৌলিক স্বরবর্ণ কি? মৌলিক স্বরবর্ণ, মৌলিক পৃথিবীতে সকল সাবজেক্টে মৌলিকের সংজ্ঞাটা একই রকম। মৌলিক মানে যাকে কি ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, যে স্বরবর্ণকে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, মৌলিক। আর যৌগিক যে স্বরবর্ণকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। অর্থাৎ এই জায়গাটি স্বরবর্ণ, এদের মধ্যে কিছু স্বরবর্ণ আছে যারা মৌলিক, মূল, যাদেরকে আর এর চেয়ে ছোট করা যাবে না বা ভাঙা যাবে না। আর কিছু স্বর হয়তো আছে যাদেরকে আবার কি করা যাবে, ভেঙে ভাগ করা যাবে। তো যে স্বরকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তারা মৌলিক স্বর। আর যে স্বরকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়, তারা হচ্ছে যৌগিক স্বর। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা দেখি একটি স্বরবর্ণ আমাদের, আমি মৌলিকে পড়ে যাই। যৌগিক স্বরবর্ণের সংখ্যা আমরা বলছি দুইটি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরবর্ণের সংখ্যা কয়টি? দুইটি। কি কি? দেখো, ওই এবং কি ও, ওই এবং ও, ওই এবং ও, এই দুটি স্বরকে বলা হয় বাংলা বর্ণমালার যৌগিক স্বরবর্ণ। কেন যৌগিক স্বরবর্ণ শিক্ষার্থীরা ভালো করে জেনে নাও, যে এই যে ওই, আসলে ওই এটি কোনো বর্ণ না। এই ওই বর্ণটি আসলে উপরের অন্য দুজন বর্ণের কি একটা যুক্ত রূপ, জোড়া। কোন কোন বর্ণের? এই যে আমাদের স্বরে অ এবং এই যে কি ই, এই অ আর ই, এই দুইজন মিলে একসাথে যখন জোড়া লাগবে, ঠিক আছে, তখন তাদের উচ্চারিত রূপটির নাম হবে ওই। অর্থাৎ ওই ইজিক্যাল টু আসলে ওই না, ওই ইজিক্যাল টু কি অযোগ ই। তার মানে ওই বর্ণটি আসলে এই যে অ এবং ই, এই দুটি বর্ণের কি যুক্ত, ঠিক আছে। তাহলে ওই এর বিশ্লেষণ কি, ওই এর বিশ্লিষ্ট রূপ কি, ওইকে ভাঙলে কি পাওয়া যায়, ঠিক আছে, ওই এর মাঝে কি কি আছে, তার উত্তর অযোগ ই। একইভাবে ও, এটা একই অযোগ কি এই যে উ, ও ইজ ইকুয়াল টু অযোগ ও। ও আরেকটি বর্ণ যেটি আসলে একক বর্ণ না, এই বর্ণটি অন্য দুটি বর্ণের জোড়া। কার কার জোড়া? অযোগ উ। তাহলে অ আর উ এই দুজন মিলে তৈরি করেছে কি ও। যেমন অ আর ই তৈরি করেছিল ওই, অ আর উ মিলে তৈরি হয়েছে ও। তো এই দুটি বর্ণ আসলে এরা মৌলিক বর্ণ নয়। কেন? কারণ অন্য দুজন বর্ণ জোড়া লেগে লেগে এই বর্ণ দুটি তৈরি হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, কোন কোন বইয়ে তোমরা দেখতে পারো উত্তরটা দেওয়া আছে অযোগ ই, সরি ও যোগ ও। এখন প্রশ্ন হলো, এটি যদি দেওয়া থাকে তাহলে কি সেটি রাইট হবে? যদি এটি না থাকে তাহলে বিকল্পে এটি দেওয়া যাবে, কিন্তু এটি থাকলে এই উত্তরটি অ্যাকসেপ্ট করা যাবে না। এটা কেন হতে পারে বিকল্পে? বিকল্প এই জন্য হতে পারে শিক্ষার্থী বন্ধুরা, যে অ এর উচ্চারিত রূপ কিন্তু ও এর মতো হয়। জানো কি তোমরা? যেমন দেখো অ তয় রস্বই, কিন্তু এর উচ্চারণটা আমরা অতি বলি না, কি বলি? অতি, অতি। আসলে বর্ণটি অ, কিন্তু অ এর যে ধ্বনি রূপ, সেই ধ্বনি রূপটা অনেক সময় কি বা কোনো কোনো সময় ও এর মতো হয়। বিধায় অযোগ ই এটা লেখা যেমন যায়, এর বিকল্পে আমরা অ এর বদলে কি ও দিয়েও লিখতে পারি, অযোগ ই। ঠিক আছে, ধরো আমরা যখন লিখছি অভিনয়, তখন কিন্তু অ থাকছে না, কি হয়ে যাচ্ছে ও, অভিনয় ও। ফলে আমি আবার বলছি তোমাদের যে অযোগ ই এটি তো কারেক্ট অ্যান্সার। এটি না থাকলে বিকল্পে অযোগ ই, অযোগ ই দেওয়া যাবে, তবে এটি থাকলে আর এটি দেওয়া যাবে না। একইভাবে অযোগ উ সমান ও, এটি যদি আমরা প্রশ্নের উত্তরে খুঁজে না পাই তাহলে উত্তর দেব কি অযোগ উ। কেন? কারণ অ এর বিকল্প হিসাবে অ ইজ ইকুয়াল টু, অ মাঝে মাঝে কি ও হিসাবে উচ্চারিত হয়, কাজেই
অ এর ধ্বনি হিসাবে ওকে মাঝে মাঝে ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এটি আবার হচ্ছে বিকল্পে এটি থাকলে এটি দেওয়া যাবে না। তবে এটি যদি না থাকে তাহলে এটাকে আমরা উত্তর ধরে নিতে পারবো। ঠিক আছে, আশা করি তোমাদের যে কনফিউশন তোমরা পড়ো অনেক সময়, বা নানা হয়তো কেউ এটা উত্তর দিয়েছে কোনো বই বা কোনো শিক্ষক বা কোনো বইতে, এটিকে আমরা ভুল বলছি না, কিন্তু আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। ঠিক আছে, কিন্তু এটি ভুল নয়। উত্তর দেওয়ার সময় কিছু কিছু বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি শিক্ষার্থী বন্ধুরা? 2টি। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? এখানে একটি প্রশ্ন সঙ্গতভাবে আসে যে 11টি স্বরবর্ণ, তার 2টি যৌগিক, তাহলে মৌলিক হওয়ার কথা 9টি, কিন্তু মৌলিক কয়টি? মৌলিকের উত্তর হলো 7। স্বরবর্ণ 11টি, আমরা গঠনগতভাবে 2 ভাগে ভাগ করলাম, যৌগিক আর মৌলিক। যৌগিক 2টি, মৌলিক অবশিষ্ট 9টি হওয়ার কথা থাকলেও মৌলিক হয়েছে কয়টি? 7টি। তাহলে এর মাঝে কিছু বর্ণ আছে যারা যৌগিক নয়, মৌলিকও নয়। কথাটি পরিষ্কার হচ্ছে? অর্থাৎ এখানে আমরা যৌগিক 2টি, মৌলিক 7টি, তাহলে মোট বর্ণ তো 11টি, কিন্তু আমরা এখানে পেলাম কয়টি? 9টি। তার মানে এমন 2-1টি বর্ণ আছে যে বর্ণগুলি যৌগিকের মধ্যেও নাই, মৌলিকের মধ্যে নাই। কি? তারা এমনিতে বর্ণ, এই গঠনগত ভাগে তারা পড়েনি। কোন কোন বর্ণ পড়েনি একটু দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমাদের দীর্ঘ ই, এই যে দীর্ঘ এবং এই যে রি, এই 3টি বর্ণ মৌলিক এবং যৌগিক কোন তালিকায় পড়েনি। যদি তাই না পড়ে, 3টি বর্ণ যদি তালিকায় না পড়ে, তাহলে মৌলিক বর্ণ হওয়ার কথা ছিল 7টি, কিন্তু হয়েছে কয়টি? 6টি হওয়ার কথা ছিল। কেন? কারণ আমাদের এই 2টি হলো যৌগিক 2টি, বাকি আছে 9টি। আমরা বললাম দীর্ঘ ই, দীর্ঘ রি, এই 3টা মৌলিক না যৌগিক না, তাহলে বাইরে বর্ণ থাকলো 6টি। কি কি? অ, আ, ই, উ, এ এবং ও। এই 6টি মৌলিক হওয়ার কথা, যেহেতু 2টি যৌগিক, এই 2টি কি? যৌগিক। আর এই 3টি দীর্ঘ ই, দীর্ঘ রি, মৌলিকও নয়, যৌগিকও নয়। কি এরা? এর এমনিতেই বর্ণ। ঠিক আছে, এমনি বর্ণ, মৌলিক যৌগিকের মাঝে এরা পড়েনি। তাহলে বাকি আছে আমাদের 6টি মৌলিক হওয়ার কথা, কিন্তু মৌলিক হয়েছে 7টি। কেন? একটি বর্ণ যার নাম কি? এ। এর রফল আকার, কিংবা বেশি ভালো হয় যদি আমরা আয়ের রফল আকার এটা লিখি, এরকম বা এরকম, 2 ভাবে লেখা যাবে আর কি। এটার নাম কি? এ। এই 6 প্লাস এ, এই বর্ণগুলোকে নিয়ে বলা হলো বাংলা বর্ণমালার মৌলিক স্বরবর্ণ 7টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। কি কি? অ, আ, ই, উ, এ, ও এবং কি? এ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তাহলে নিচের কোনটি মৌলিক স্বর বা নিচের কোনটি যৌগিক স্বর? হ্যাঁ, তাহলে মৌলিক স্বর এই 7টি, আর যৌগিক স্বর হচ্ছে ও আর ও। আর আবার বলছি দীর্ঘ ই, দীর্ঘ এবং রি, এই 3টি বর্ণ মৌলিকের মধ্যেও নাই এবং যৌগিকের মধ্যেও নাই। এরা কি? এরা এমনিতেই বর্ণ, অর্থাৎ গঠনগত ভাগের মধ্যে এরা পড়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই হচ্ছে আমাদের কি এখন দেখো মৌলিক স্বরবর্ণ যে 7টি, এদেরকে আবার ভাগ করা হয়েছে। মৌলিক 7টি স্বরবর্ণকে আমরা কি করেছি? ভাগ করেছি। কিভাবে? লিখে নাও। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। এই যে মৌলিক স্বর আমরা 7টা পেয়েছি, জিহ্বার অবস্থানের ভিত্তিতে এই মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। কি কি? একটা নাম হচ্ছে সম্মুখ,
একটির নাম হচ্ছে কেন্দ্রীয়, আর একটির নাম হলো পশ্চাৎ। ই এ উ ও অ আ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছোট করে লিখছি, একটু দেখতে কষ্ট হচ্ছে, আমার কথা একটু শোনো। তাহলে আমরা ভাগ করেছি 3 ভাগে, সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। একটি ছক দেখো আমরা করেছি, তোমরা পারলে ছকটা একটু করে ফেলো। তাহলে জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। আচ্ছা, দীর্ঘ স্বর কয়টি? এখনো তোমরা দীর্ঘ স্বর কয়টি সে প্রশ্ন বলছো। আচ্ছা, আমি একজন প্রশ্ন করেছি দীর্ঘ স্বর কয়টি, তো হ্রস্ব স্বর হলো 4টি, আর দীর্ঘ স্বর কয়টি? 7টি। যে প্রশ্ন করেছে পরে আবার আমি দেখি, তাহসিন ফারজানা, তাহসিন ফারজানা প্রশ্ন করেছে দীর্ঘ স্বর কয়টি? হ্রস্ব স্বর 4টি, দীর্ঘ স্বর অবশিষ্ট 7টি। ঠিক আছে তাহসিন ফারজানা, হ্রস্ব স্বরের সংখ্যা 4টি, দীর্ঘ স্বরের সংখ্যা 7টি। সেখানে কিন্তু কোনো জ্ঞানজাম নাই, সিম্পল 11টি বর্ণ, হ্রস্ব 4টি, দীর্ঘ 7টি, এটা সহজ। জটিলতা হয়েছে কোথায়? জটিলতা হয়েছে গঠন অনুসারে, মৌলিক আর যৌগিক। ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে স্যার ওই 3টে স্বরকে তাহলে কি বলে? মৌলিক না যৌগিক নয়, ওই 3টে স্বরকে এমনিতেই কি শুধু স্বর বলে, মৌলিক স্বর নয়, যৌগিকও নয়, কি এমনি স্বরবর্ণ। তাদের গঠন অনুসারে তাদের কোনো পরিচয় নাই, বুঝতে পেরেছো? ধরে নাও একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে, একজন জাতীয় পার্টি করে। ঠিক আছে। এমন একজন মানুষ আছে যে কোনো দলই করে না, দল বোঝেই না, এমন 2-4 জন মানুষ তো থাকতেও পারে। তার মানে গঠন অনুসারে আমরা যেমন যৌগিক বলেছি 2 জন, মৌলিক বলেছি 7টা, আর 3টি স্বর আছে যাদের কোনো নাম নাই, তারা এমনিতেই কি শুধু বর্ণ, সাধারণ বর্ণ। আর মৌলিক যে আমরা 7টা বলেছি, এই যে 7টা আমি লিখেছি, ঠিক আছে, এই 7টি বর্ণকে আবার আমরা ভাগ করেছি 3 ভাগে। কিন্তু কিসের ভিত্তিতে ভাগটা করেছি? এই ভাগটা করেছি জিহ্বার বা জিহ্বার অবস্থানের ভিত্তিতে। জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। কি কি? সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। সম্মুখ স্বরধ্বনির সংখ্যা কয়টি? 3টি। কি কি? ই এ এ, ই এ এ। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? 3টি। কি কি? উ ও অ। আর কেন্দ্রীয় স্বরধ্বনি 1টি। কি নাম তার? আ। প্রশ্ন হবে বিশেষ, নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি, নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি, কোনটি পশ্চাৎ স্বরধ্বনি, কোনটি সম্মুখ স্বরধ্বনি নয়? তাহলে এই 3টা বাদ দিয়ে যেটি থাকবে সেটি উত্তর। সম্মুখ স্বরধ্বনি ই এ এ, তাহলে কোনটি সম্মুখ নয়? এই 3টা বাদ দিয়ে। কোনটি পশ্চাৎ স্বরধ্বনি উ অ, তাহলে কোনটি পশ্চাৎ নয়? এই 3টা বাদ দিয়ে যেটা থাকবে সেটি পশ্চাৎ নয়। আর কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি। কোনটি? আ। একটি স্বরধ্বনিকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি আ। তাহলে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। ঠিক আছে। এখন আমরা লিখব আরেকটি বিষয়, জিহ্বার উচ্চতার ভিত্তিতে। জিহ্বার কি? জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর কি? 4 ধরনের। জিহ্বার এর আগে আমরা অবস্থানের ভিত্তিতে বলেছি, আর এবার কি বলছে? জিহ্বার উচ্চতার ভিত্তিতে।
স্যার কি যেন 25টা শুনেছিলাম, ওইটা কি স্বরবর্ণে 25টা পেলেন কই? কে প্রশ্ন করেছেন? নাজমুল রিপ্লাই টু ফিরোজ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, 25টির বিষয় তো স্বরবর্ণে নাই। স্বরবর্ণের সংখ্যাই তো কি 11টি। 25টির বিষয় এখানে নাই। 25টির বিষয় আছে কোথায়? ব্যঞ্জনে গিয়ে। আচ্ছা, তাহলে জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 4 ধরনের। কি কি একটু লিখে নেন। একটি হলো উচ্চ, একটি হলো উচ্চ মধ্য, একটি হলো নিম্ন মধ্য, আর একটি হলো কি নিম্ন। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। কিসের ভিত্তিতে? জিহ্বার উচ্চারণের ভিত্তিতে। তাহলে উচ্চ স্বর কয়টি? 2টি। কি কি? ই এবং উ। ঠিক আছে। হ্যাঁ, কোন কোন বইয়ে এই ই এর সাথে অবলিক দিয়ে দীর্ঘই দেওয়া আছে, উ এর সাথে দীর্ঘ দেওয়া আছে। আবার বলছি যে আসলে একটা স্বর ই, একটা ছোট ই, একটা বড় ই, একটা ছোট উ, একটা বড়। এটা কিন্তু দুটো ভিন্ন স্বর নয়, একই স্বরের দুইটা রূপ, একটা ছোট রূপ আর একটা কি বড় রূপ। একটা, বুঝতে পেরেছো? কাজে এভাবে থাকতেও পারে। কাজে এটা নিয়ে হতাশ হওয়ার বা বিভ্রান্তর কিছু নাই। এই হ্রস্বই মানেই দীর্ঘই, হ্রস্ব মানেই কি দীর্ঘ, এভাবে থাকতে পারে। অথবা আমরা শুধু এটাকে ই ধরছি, তাতে সমস্যা নেই। তাহলে উচ্চ স্বর কি? ই উ, উচ্চ স্বর। উচ্চ মধ্য কি? এ ও। নিম্ন মধ্য কি? এ অ। এবং নিম্ন কি? আ। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং কি নিম্ন। এই হচ্ছে আমাদের কি স্বরবর্ণের যে ধ্বনিতাত্ত্বিক আলোচনা, অর্থাৎ জিহ্বার উচ্চতার ভিত্তিতে। আর আগে আমরা বলেছি জিহ্বার অবস্থান। তো জিহ্বার অবস্থানের ভিত্তিতে আমরা বলেছি সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। আর জিহ্বার উচ্চতার ভিত্তিতে আমরা বলেছি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং কি নিম্ন। আরেকটা জিনিস সেখান থেকে একটু আমরা জেনে বের হয়ে যাবো এই জায়গাটি, সেটা হলো চোয়াল। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। সেটা আবার কি? সেটা হচ্ছে এমন একটিকে আমরা বলছি সংবৃত, তারপরে আমরা বলছি অর্ধসংবৃত, তারপরে বলছি অর্ধবিবৃত, এবং তারপরে আমরা বলছি বিবৃত। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। এই 4 ধরনের স্বর কি কি? সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং কি বিবৃত। এই যে যেটা উচ্চ সেটিকে বলা হচ্ছে সংবৃত স্বর, উচ্চ মধ্যগুলিকে বলা হচ্ছে অর্ধসংবৃত, নিম্ন মধ্যগুলিকে বলা হচ্ছে অর্ধবিবৃত, আর নিম্নগুলিকে বলা হচ্ছে বিবৃত। বিবৃত স্বর কোনটি? প্রশ্ন হবে বিসিএসে, বিবৃত স্বর কোনটি? তাহলে আ বিবৃত। সংবৃত কোনটি? ই এবং উ। তাহলে উপরের দুটি সংবৃত, নিচেরটা কি বিবৃত। সংবৃতের পরে যেটা আছে তার নাম কি অর্ধসংবৃত, বিবৃতের উপরে যেটা আছে তার নাম কি অর্ধ বিবৃত। তাহলে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং কি বিবৃত। ঠিক আছে? ই উ, এ ও, এ অ এবং আ। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে ব্যাকরণের ক্লাস বা ধ্বনিতাত্ত্বিক ক্লাস তোমাদের সামনাসামনি উপস্থিতিটা খুব জরুরি ছিল। তোমরা নিশ্চয়ই যারা আমার ক্লাস করেছো, আসলে আমি ক্লাসে শিক্ষার্থীদের সামনে বসে ক্লাস নিতে মজা পাই, আনন্দ পাই, এবং আমি বোঝাতে আমার সুবিধা হয়।
কারণ শিক্ষার্থীদের উপস্থিতি, তাদের সাথে কথোপকথন, এটা কিন্তু একটা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তো যেহেতু আমরা অনলাইন ক্লাস, সেই সুযোগটুকু থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক আছে, কাজেই আমাদের ক্লাসের হয়তো কিছু অপূর্ণতা আমার কাছে মনে হয়, তবুও আমরা সময়ের কাছে বাধা, প্রতিবন্ধকতার কাছে বাধা, কিছু করার নেই। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে এই বিষয়টা পরিষ্কার করার জন্য। তো সিম্পলি আমি আরেকবার বলি যে চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়াল না সরি, প্রথমে কি বলেছি, জিহ্বার অবস্থানের ভিত্তিতে, জিহ্বার অবস্থানের ভিত্তিতে স্বর হচ্ছে 3 প্রকার: সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। সম্মুখ হচ্ছে ই, এ, এ, পশ্চাৎ হচ্ছে উ, ও, অ, আর কেন্দ্রীয় কি আ। এরপর আমরা বললাম যে জিহ্বার উচ্চতার ভিত্তিতে, বলেছি আমরা উচ্চ, যে দুটো উপরে আছে তার নাম উচ্চ, তারপরে দুটো হলো উচ্চ মধ্য, তারপর নিম্ন মধ্য, তারপরে নিম্ন। আর এটাকে আমরা চোয়ালের অবস্থানের ভিত্তিতে আমরা 4 ধরনের বলেছি। কিভাবে ভাগ করছি চোয়ালের অবস্থানের ভিত্তিতে? এটা সংবৃত, একইভাবে একই রকম বর্ণ, শুধু এটাকে আমরা এবার বলছি উপরে ধরে সংবৃত, তারপর বলছি অর্ধ সংবৃত, তারপর অর্ধ বিবৃত, তারপর বিবৃত। নিচের কোনটি অর্ধ বিবৃত স্বর? তাহলে এ এবং অ, অর্ধ বিবৃত। আর অর্ধ সংবৃত কোনটি? এ এবং কি ও। আর সংবৃত কোনটি? ই এবং উ। আর বিবৃত আ। তাহলে বিবৃত হলো একটা বর্ণ আ, সংবৃত হলো ই উ, অর্ধ সংবৃত এ ও, আর অর্ধ বিবৃত হচ্ছে এ এবং অ। শিক্ষার্থী বন্ধুরা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তোমরা নিশ্চয় জানো এই কথাটি, তবু আমি বলছি। এই যে 11টি স্বরবর্ণ, এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, তাই না? তাহলে 11টি স্বরবর্ণের সবার কি কার হয়? সংক্ষিপ্ত রূপ হয় কি না? সবার সংক্ষিপ্ত রূপ হয় না। তাহলে কয়জনের সংক্ষিপ্ত রূপ হয়? 10 জনের। আর একজনের সংক্ষিপ্ত রূপ নাই। তাহলে কয়টি বর্ণের কার হয়? 10টি বর্ণের কার হয়। আর কয়টি বর্ণের কার হয় না? একটি বর্ণের কার হয় না। কোন বর্ণের কার হয় না? তোমরা কমেন্টসে লেখো দেখি, কোন বর্ণের কার হয় না? লিখছো? কোন বর্ণের কার নেই? অ। অ এর কোনো কার নেই, ঠিক আছে? এই অ এর কোনো কার হয় না। আর অ বাদ দিয়ে বাকি যে 10টি বর্ণ তাদের কার হয়। নিশ্চয় তোমরা জানো আয়ের কি আকার, রস্বই রস্বইকার, দীর্ঘই দীর্ঘইকার, রস্যু রস্যুকার, দীর্ঘ দীর্ঘকার, এর রিকার, এর একার, ও এর ওইকার, ও এর ওকার এবং ও এর কি ওকার। তোমরা নিশ্চয় এগুলো জানো। শুধু অ এই বর্ণটির কোনো কার হয় না। তাহলে কয়টি বর্ণের কার হয় না? একটি বর্ণের। কয়টি বর্ণের কার হয়? 10টি বর্ণের। কারের সংখ্যা কয়টি? 10টি। এবার আমরা একটু ব্যঞ্জন নিয়ে কথা বলবো, অল্প একটু কথা বলবো ব্যঞ্জন নিয়ে, ঠিক আছে? তোমরা একটু আমার সাথে লিখতে পারো চাইলে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কি 39টি ব্যঞ্জন বর্ণ। 39টি ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 স্যার বলেন। জি জি ভালো ভালো আছে। জি 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 ভালো আছি। আমি যে ফায়ার সার্ভিস করে থাকি। আচ্ছা জি দেখি বলে দেখি, তাহলে তো ওইভাবে খাওয়া হয় না। তারপরে যদি গাছের তার দিয়ে যদি আমি সকালের দিকে থাকি, চেষ্টা করি যে মোটামুটি থাকি। প্রতিদিন তো থাকি না, মাঝে মাঝে থাকি আর কি। ঢালাই সাত ঢালাই তো শুক্র শনিবার দিকে চেষ্টা করছে, কাজ করছে, তো দেখা যাচ্ছে। জি জি শুক্র বা শনিবারে দিব আশা করছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ আপনাকে। যে আমি যদি পাশে বলি যদি ওরা নিতে চায় আপনি বলেন। জি 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 আচ্ছা, ভালো ভালো থাকবেন। জি ভালো থাকেন। জি কথা হবে আপনার সাথে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। সরি শিক্ষার্থী বন্ধুরা, আমার একটা গুরুত্বপূর্ণ কল এসেছিল, আমি রিসিভ করেছি তোমাদের। আচ্ছা তাহলে আমরা এই 39টি ব্যঞ্জন বর্ণ পেয়েছি। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে এখানে মাত্রাহীন ব্যঞ্জন আছে, পূর্ণ মাত্রার ব্যঞ্জন আছে, অর্ধমাত্রার ব্যঞ্জন আছে। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করো, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের সংখ্যা, এমন একটা প্রশ্ন হবে, মাত্রাহীন ব্যঞ্জন। তো দেখে নাও, মাত্রাহীন ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে কি? এই যে 4, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এবং ম এবং কি ইয়। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের সংখ্যা 6টি। চিনে নাও কোন 6টি? উ, ইয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু। মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন আমরা স্বর কয়টা পেয়েছিলাম? 4টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি আমাদের? 10টি। ঠিক আছে, খেয়াল করো যে মাত্রাহীন ব্যঞ্জন হচ্ছে, যদি চাই প্রশ্ন, মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন স্বর কয়টি? 4টি। মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। অর্ধমাত্রা আমরা স্বর পেয়েছিলাম অর্ধমাত্রার 1টি। ব্যঞ্জন কয়টি? শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো কি ব্যঞ্জন? অর্ধমাত্রার ব্যঞ্জন 7টি। কোনটা কোনটা একটু দেখে নাও। খ, গ, তারপরে মূর্ধন্য ন, তারপরে থ, ধ, প, আলব্য স। 1, 2, 3, 4, 5, 6 এবং 7। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি? 7টি। অর্ধমাত্রার স্বর কয়টি? 1টি। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। এইবার আমরা দেখব পূর্ণ মাত্রা। তো পূর্ণ মাত্রার স্বর আমরা পেয়েছিলাম 6টি, আর পূর্ণ মাত্রার ব্যঞ্জন কয়টি? এই যে 6 এর সাথে কত? 13। তাহলে 39 এর মধ্যে 13টি বাদ দিলে কতটি? 26টি। তাহলে মোট কয়টি? 32টি। তাহলে পূর্ণ মাত্রার ব্যঞ্জনের সংখ্যা 26টি, পূর্ণ মাত্রার স্বরের সংখ্যা 6টি, পূর্ণ মাত্রার বর্ণের সংখ্যা 32টি। এই হচ্ছে আমাদের মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণ মাত্রার ব্যঞ্জনের একটা কি তালিকা। শিক্ষার্থী বন্ধু, এটি অনেক সময় প্রাইমারি যে পরীক্ষা হয়, প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন, এই জাতীয় পরীক্ষা বা ব্যাংকের যে সমস্ত পরীক্ষাগুলি হয়, অনেক সময় মাত্রাহীন বর্ণ আসে। মাত্রাহীন বর্ণ কয়টি? আমার প্রশ্ন মাত্রাহীন স্বর কয়টি? তো অনেক সময় আমরা বুঝতে পারি না প্রশ্নটি। মাত্রাহীন স্বর হলে একটি আলাদা উত্তর, মাত্রাহীন ব্যঞ্জন হলে আলাদা উত্তর, মাত্রাহীন বর্ণ হলে তার উত্তর কি আলাদা, তাই না? পূর্ণমাত্রার স্বর কয়টি? তার উত্তর আলাদা। পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি? তার উত্তর আলাদা। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? তার উত্তর কিন্তু আলাদা। কাজে প্রশ্ন পেলে আমরা
খেয়াল করো, দেখতে মনোযোগ দিয়ে যে আসলে পূর্ণমাত্রা মানে স্বর চেয়েছে নাকি উত্তরটা ব্যঞ্জনের চেয়েছে নাকি কি বর্ণ চেয়েছে। ঠিক আছে, এখন এই যে দেখো আমরা যে বর্ণগুলো সাজিয়েছি তার প্রথম যে লাইনের 5টি বর্ণ আছে, পর পর কয়েকটি সারিতে আমরা 5টি করে বর্ণ দিয়েছি। আমরা এই 5টি পরিবারে 5টি করে বর্ণ, অর্থাৎ ক থেকে ও 5, এর চ থেকে ই 5, ট থেকে মূর্ধন্য 5, ত থেকে দন্তন্য 5, প থেকে ম 5। এইদিকে আবার কিন্তু তা নয়, 3 4 4 3। এটা হচ্ছে বাংলা ব্যঞ্জনের কি গঠন কাঠামো। তো এই যে ক থেকে যে ম পর্যন্ত এই বর্ণগুলির অবস্থান হচ্ছে বর্গাকার। কেন বর্গাকার? আমরা বলছি ক থেকে ম 5, ক থেকে প পর্যন্ত 5, ক থেকে ম পর্যন্ত 5, অর্থাৎ এরা চারিদিকে অবস্থান করছে কেমন করে বর্গের মতো করে। অর্থাৎ বাংলা বর্ণমালার প্রথম যে 25টি বর্ণ ব্যঞ্জন তার অবস্থান করছে কেমন করে বর্গাকারে। ফলে এই বর্ণগুলিকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয়। বর্গীয়। তাহলে বাংলা বর্ণমালায় বর্গীয় বর্ণের সংখ্যা কয়টি? 25টি। কোন বর্ণগুলিকে বর্গীয় বর্ণ বলা হয়? ক থেকে ম পর্যন্ত। বর্গের সংখ্যা কয়টি? 5টি। বর্গ কয়টি? 5টি। বর্গগুলোর নাম কি? ক, চ, ট, ত, প। বাংলা বর্ণমালায় যে 5টি বর্গ, এই বর্গগুলোর নাম কি? ক, চ, ট, ত, প। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং কি প বর্গ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি। তাহলে প্রতিটি বর্গে বর্ণ কয়টি? 5টি। তাহলে বর্গীয় বর্ণ কয়টি? 25টি। ঠিক আছে, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণ বর্গাকারে অবস্থান করে বিধায় এদেরকে বলা হয় বর্গীয় বর্ণ। এদের আরেকটি নাম হচ্ছে বর্গীয় বা স্পর্শ। যাদেরকে আমরা বর্গীয় বর্ণ বলেছি তাদের অপর নাম কি? স্পর্শ বর্ণ। স্পর্শ কেন? এই বর্ণগুলি উচ্চারণ করতে গিয়ে মুখ বিবরের তথা মুখ গহ্বরের কোন না কোনো জায়গাকে কি করে? স্পর্শ করে। এই 25টি বর্ণ যখন আমরা উচ্চারণ করি ধ্বনির আকারে, তখন এরা আমাদের মুখ গহ্বরের বা মুখ বিবরের কোন না কোনো জায়গাকে কি স্পর্শ করে। বিধায় এই বর্ণগুলিকে আমরা নাম দিয়েছি কি? স্পর্শ। বর্গাকারে অবস্থান করছে বলে এদের নাম বর্গীয় বর্ণ। আর যেহেতু এরা মুখ গহ্বর বা মুখ বিবরের কোন না কোনো জায়গায় স্পর্শ করে, ফলে এদের আবার অপর নাম কি? স্পর্শ। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বা স্পর্শ বা স্পৃষ্ট। অর্থাৎ যাহা বর্গীয় তাহা স্পর্শ, তাহারই নাম কি? স্পৃষ্ট বর্ণ, স্পৃষ্ট ধ্বনি। ওই যে স্পর্শ করে, স্পর্শজাত ব্যঞ্জন বলে তাদেরকে আবার স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। তাহলে স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি? 25টি। স্পর্শ ব্যঞ্জন কয়টি? 25টি। বর্গীয় ব্যঞ্জন কয়টি? 25টি। এখন এই যে বর্গগুলো কোথায় কোথায় স্পর্শ করে তোমরা নিশ্চয় জানো শিক্ষার্থী বন্ধুরা। এই যে ক বর্গটিকে বলা হয় কি? কণ্ঠ। কি বলা হয়? কণ্ঠ বা জিহ্বা মূলীয়। ক বর্গকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয়। কেন? কারণ এই ক, খ, গ, ঘ, ম এই বর্ণগুলি স্পর্শ করে বা উচ্চারিত হয় কোথা থেকে? কণ্ঠ বা জিহ্বা মূল। কণ্ঠ বা জিহ্বার মূল থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। চ, ছ, জ, ঝ, ঞ এদেরকে বলা হয় কি? তালব্য বর্ণ। কি বর্ণ? তালব্য। কেন তালব্য? কারণ এদের উচ্চারণ স্থানটার নাম কি? তালু। কি? জিহ্বার যে তালু আছে মাঝে মাঝে। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এদেরকে বলা হয় কি? পশ্চাৎ দন্তমূলীয়। পশ্চাৎ দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য এই বর্ণগুলিকে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয়। পশ্চাৎ মানে পেছনে, দন্তমূল মানে দাঁতের গোড়া। সহজ করে বললে বোঝায় যে দাঁতের গোড়ার পিছন, দাঁতের যে আমাদের গোড়া বা মূল মাড়ি আছে তার পিছন থেকে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলিকে বলা হয়
পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ বা মূর্ধন্য বর্ণ। তথ দথ দন্তন্য এই বর্ণগুলিকে বলা হয় কি দন্ত বর্ণ। কি বর্ণ? দন্ত বর্ণ। পফ বভ ম এদেরকে কি বলা হয় ওষ্ঠ। তাহলে এই যে ক হলো কণ্ঠবর্ণ, চ বর্গটা হচ্ছে তালব্য বর্ণ, ট বর্গটা হলো পশ্চাৎ দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ, ত বর্গটা হচ্ছে দন্ত বর্ণ, প বর্গটার নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? অন্তস্থ জ র ল, আর এইখানে একটা মনে মনে একটা ব ধরতে হবে, মনে মনে। এই বর্ণগুলিকে বলা হয় অন্তস্থ বর্ণ। কি বর্ণ? অন্তস্থ। আমরা যদিও জানি প ফ ব এটি একটি বর্ণ, বর্গীয় বা বর্গের ব, আর অন্তস্থ জ র ল এর পরে একটা মনে মনে একটা ব মনে ধরে নিতে হয়, কল্পনা করে নিতে হয়, যেটিকে বলা হয় অন্তরের ব। কিসের ব? অন্তরের ব বা অন্তস্থ ব। এই সহ এই পরিবারে কয়টি বর্ণ আছে? চারটি। তাহলে অন্তস্থ বর্ণ কয়টি? চারটি। কি কি? অন্তস্থ জ র ল এবং কি ব। শিক্ষার্থী বন্ধুরা, এদের মাঝে র কে আবার বলা হয়, র এর একটা আলাদা স্পেশাল নাম আছে। কি নাম? কম্পনজাত বর্ণ। কি বর্ণ? কম্পনজাত। তাহলে কম্পনজাত বর্ণ কোনটি? র। সংখ্যা কয়টি? একটি। বাংলা বর্ণমালায় কম্পনজাত বর্ণের সংখ্যা হচ্ছে একটি। কম্পনজাত বর্ণ একটি। কোনটি? র। আর ল কে কি বলা হয়? পার্শ্বিক বা পার্শ্বীয় বর্ণ। ল কে বলা হয় পার্শ্বিক বা পার্শ্বীয় বর্ণ। তাহলে বাংলা বর্ণমালায় তাহলে এই র কে বলা হয় কম্পনজাত বর্ণ, আর ল কে কি বলা হয়? পার্শ্বিক। এরা কিন্তু অন্তস্থ, অবশ্যই অন্তস্থ, ওদের পরিচয় তো আছেই, তার সাথে অতিরিক্ত পরিচয় কি? র হলো কম্পনজাত। নিচের কোনটি কম্পনজাত বর্ণ? র। নিচের কোনটি পার্শ্বিক বা পার্শ্বীয় বর্ণ? ল। ঠিক আছে? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ এই চারটি বর্ণকে বলা হয় শীষ বা ঊষ্ম বর্ণ। কি বর্ণ? শীষ বা ঊষ্ম। তাহলে শীষ বর্ণ কয়টি? চারটি। ঊষ্ম বর্ণ কয়টি? চারটি। তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ এই বর্ণগুলিকে নাম দেওয়া হয়েছে শীষ বা ঊষ্ম বর্ণ। ডয় শূন্য র, ঢয় শূন্য র, বা তোমরা অনেকে বলে থাকো ডাইভিন্ডরা, ঢাইভিন্ডরা, বা কোন কোন এলাকায় শুনেছি ডাইসিনধরা, ডাইসিনধরা। তো যাই বলা হোক না কেন, এই দুটি বর্ণের ব্যাকরণিক নাম কি? তাড়নজাত বর্ণ। কি বর্ণ? তাড়নজাত। তাহলে র হচ্ছে কম্পনজাত, আর ডয় শূন্য র, ঢয় শূন্য র এই দুটি বর্ণের নাম কি? তাড়নজাত বর্ণ। তাহলে তাড়নজাত বর্ণের সংখ্যা কয়টি? দুইটি। তাড়নজাত কয়টি? দুইটি। কম্পনজাত কয়টি? একটি। অন্তস্থ এই বর্ণটিকে বলা হয় অর্ধস্বর। কি বলা হয়? অর্ধস্বর। আবার এটির নাম কি? অর্ধব্যঞ্জন। বাংলা বর্ণমালায় অর্ধস্বর বর্ণ কয়টি? একটি। কি? অন্তস্থ। তাহলে এটি অর্ধস্বর, আর এটির আবার নাম কি? অর্ধব্যঞ্জন। তো শিক্ষার্থী বন্ধুরা, কেন এগুলো অর্ধস্বর, অর্ধব্যঞ্জন, এই ব্যাখ্যাগুলি আমি অনলাইন ক্লাসে সঙ্গত কারণে দিচ্ছি না, এটা আমার একটু সামনাসামনি ভালো হয়। তো আমরা করোনা কাল যখন কেটে যাবে, আমাদের সামনাসামনি ক্লাসে তোমরা যদি ব্যাখ্যা চাও, কারণ ব্যাখ্যায় যেতে হলে একটু আমাকে শিক্ষার্থীদের উপস্থিতিটা জরুরি, কারণ আমি তাদের সাথে এক্সপেরিমেন্ট করি এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকি। তোমরা জানো যারা আমার ক্লাসে সরাসরি থাকো। তো আমি এই মানে অনলাইনে ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। আমি কেন এদের নাম এরকম হলো তার ব্যাখ্যা আমি তোমাদেরকে সামনাসামনি ক্লাসে, আবার নিশ্চয়ই রিভিউ ক্লাস আমাদের আবার হবে, রিক্যাপ ক্লাস, এগুলো আমরা আবার নিব, তখন জানাবো অর্ধস্বর কেন, অর্ধব্যঞ্জন কেন। খণ্ডত্ব এটার নাম হলো কি?
তয়ের অর্ধেক। এই যে উপরে একটা ত, এটা হলো ত, পূর্ণ ত, আর এটার নাম কি? অর্ধেক ত। তয়ের কি? অর্ধেক বা খণ্ডরূপ। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটি বর্ণের নাম তোমরা সবাই জানো, পরাশ্রয়ী। কি নাম? পরাশ্রয়ী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? তিনটি। পরাশ্রয়ী বর্ণের সংখ্যা তিনটি। পরাশ্রয়ী মানে কি? যারা পরের উপর কি আশ্রয় করে থাকে, কারো মাথার উপরে, কারো ঘাড়ে, কারো কাঁখালে, অর্থাৎ নিজে নিজে একা একা চলতে পারে না, যে বর্ণগুলি অন্য বর্ণের সাহায্য ছাড়া ব্যবহৃত উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এমন বর্ণের সংখ্যা তিনটি: অনুস্বার, বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের মোটামুটি বর্ণের পরিচিতি, ব্যঞ্জনের পরিচিতি। আর আমরা আরো একটু গভীর আলোচনায় হয়তো পরের ক্লাসে যাব। ব্যঞ্জন বর্ণ নিয়ে আরো একটু গভীর আলোচনা আমাদের আছে। ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ ইত্যাদি সহ আরো কিছু গভীর আলোচনা, সেটা আমরা দ্বিতীয় অনলাইন ক্লাসে বা আগামী ক্লাস যেদিন বাংলার থাকবে, আমি আর ক্লাস কবে হবে অনেকে লিখেছে বাংলা পরবর্তী ক্লাস, এটি তোমাদের আমাদের অ্যাম্বিশনের যে গ্রুপ, সেই গ্রুপে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই তোমরা দেখেছো একটা রুটিন দেওয়া হয়েছে, আপাতত একটা একটা ক্লাস বাংলা, ইংরেজি, তাই না? তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান। এই ক্লাসগুলির পরে আবার সেকেন্ড রুটিনে দেওয়া হবে আবার পরের বাংলা ক্লাসটা কবে হবে। তোমরা আমাদের অ্যাম্বিশন গ্রুপে একটু ফলো করবে, তাহলে তোমরা রুটিনগুলি পেয়ে যাবে। তো আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রাথমিকভাবে এই ব্যঞ্জনগুলির প্রাথমিক পরিচয়টা একটু দিয়ে রাখলাম। আমাদের কিন্তু এই পরিচয়ের গভীরে আরো বিশেষ কিছু আরো কথাবার্তা আছে, যেটি আবার বললাম আমি, যেমন এর মধ্যে কিছু বর্ণ আছে ঘোষ, কিছু অঘোষ, কেন ঘোষ, কেন অঘোষ, কিছু আছে অল্প প্রাণ, কিছু আছে মহাপ্রাণ, কেন অল্প প্রাণ, কেন মহাপ্রাণ, এই বর্ণগুলো কিছু নাসিক্য, কেন নাসিক্য, ঠিক আছে? তো এদের মাঝে আবার এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আর অনেক বেশিক্ষণ আলোচনা করার অবকাশ নেই, কারণ এত অনলাইন ক্লাস এত দীর্ঘক্ষণ এমনিতেই তোমরা বিরক্ত হয়ে যাও। আর ব্যাকরণের ক্লাস, সাহিত্যের ক্লাস হলে তবে একটু গল্প, একটু কবিতা আবৃত্তি, তাই না, একটু এটা ওটা বলে একটু তাও তোমাদের বোরিংনেসটা একটু কাটে, একটু ভালো ফিল করো। আর ব্যাকরণের ক্লাস, এত লম্বা ক্লাস একটা না করতে আমি জানি তোমরা অনেকেই একটু বিরক্ত হতে পারো। আর সামনাসামনি ক্লাস হলে আমি একটু গল্প করি, একটু মজা করি, একটু, তাই না, তোমরা করেছো। কিন্তু অনলাইন ক্লাসে তো সেই সুযোগটা আসলে পাচ্ছি না। তো কাজে এত লম্বা ক্লাস আর যাচ্ছি না, আমি পরিচয়টা একটু করে শেষ